আমার গল্পপ্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের মজা দিতে আমি আরও একটি মজার গল্প নিয়ে এসেছি। গল্পটি শুনলে তোমাদের রড দিয়ে ঝরনার মতো পানি বেরিয়ে আসবে। তো বুঝতেই পারতেছ গল্পটা কেমন ইন্টারেস্টিং হতে চলেছে, তাই দেরি না করে কানে হেডফোন পরে নাও। আর যারা আমার সাথে কথা বলতে চাও বা ইমো নাম্বার পেতে চাও, আমি ভিডিওর মধ্যে নাম্বার দিয়ে দেব, আপনারা ভিডিও কলে আমার সাথে মজা করতে পারবেন। চলো তবে আর দেরি না করে শুরু করা যাক। কাকভেজা হয়ে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে এটাই দেখবে বলে আশা করছিল নন্দিতা। ওদের ফ্ল্যাটের দরজায় তালা দেওয়া, মানে মা বেরিয়ে গেছে শিবুদের বাড়িতে। ধ্যাৎ, মেজাজটা খারাপ হয়ে গেল ওর। ওর আজকে কলেজে যেতে ইচ্ছেই করছিল না, কিন্তু বাবার অফিস আর শিবুর হঠাৎ শরীর খারাপ হওয়ায় মারও আজকে শিবুদের বাড়ি যাওয়ার কথা ছিল। তাই ঠিক হয়েছিল নন্দিতাকে রেডি করে কলেজে পাঠিয়ে মা ফ্ল্যাটে তালা দিয়ে বেরিয়ে যাবে শিবুদের বাড়ি। কলেজের পরই ওর প্রাইভেটও আছে, তাই কলেজ থেকে বেরিয়ে ডাইরেক্ট পড়তে চলে যাবে ও। আর চাইলে স্কুল ছুটির পর কোনো রেস্টুরেন্টে কিছু খেয়ে নিতে পারে নন্দিতা। সেই মতো টাকা পয়সা দিয়ে ব্যাগ গুছিয়েই মা পাঠিয়েছিল ওকে কলেজে। কিন্তু কলেজে পৌঁছানোর আগেই এলো ঝেঁপে বৃষ্টি। একটা দোকানের শেডে দাঁড়িয়েও বৃষ্টিতে পুরো ভিজে গিয়েছিল নন্দিতা। ও এমনিতে খুবই সেনসিটিভ, অল্পতেই ঠান্ডা কাশি জ্বর হয়ে যায় ওর। তাই সে কলেজে না গিয়ে ফিরে এসেছিল বাড়িতে। মনে ক্ষীণ আশা ছিল হয়তো মা এখনো বেরিয়ে যাবে না, কিন্তু মা যে বেরিয়ে গেছে সেটা তো এখন দেখতে পাচ্ছেই। করিডোরে দাঁড়িয়ে নন্দিতা ভাবছে এখন সে কি করবে। কলেজে ফিরে যাবে। কলেজে গিয়ে যদি ম্যাডামকে আসল কারণ বলে দেরি হওয়ার, নিশ্চয়ই ওকে অ্যালাউ করবে কলেজে। চাইলে মাকে ফোন করে সত্যিটাও যাচাই করিয়ে নিতে পারে। কিন্তু এরকম ভিজে জামা কাপড় এভাবে দাঁড়িয়ে থাকলে নিউমোনিয়া অবধারিত। হাত পা সেরকম ভেবেই সিঁড়ির দিকে পা বাড়াতে যাচ্ছিল নন্দিতা। তখনই পেছন থেকে একজন ডাক দিল, কি ব্যাপার, তুমি কলেজে যাওনি খুকি? পেছনে ঘুরে তাকালো নন্দিতা। পাশের ফ্ল্যাটের নতুন আঙ্কেল বলেছে কথাটা। নন্দিতা দেখল ভদ্রলোক কিছুটা অবাক হয়েছে। স্বাভাবিকভাবেই এভাবে ওকে আশা করেনি উনি। এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি এখানে? কলেজে যাওনি? ভদ্রলোকের সাথে পরিচয় নেই ওর। এমনিতেই নতুন এসেছেন ভদ্রলোক, তার উপরে স্কুল আর টিউশনের চাপে ওরই বা সময় কোথায়। তবে যতবার দেখেছে উনি বেশ হাসি মুখে কথা বলেছে, খোঁজ নিয়েছে। নন্দিতা এটাও লক্ষ্য করেছে বাবার সাথে ভদ্রলোকের বেশ খাতির। মাঝে মাঝে যে উনি চা খেতে আসেন, এই ব্যাপারটাও শুনেছে মা বাবার মুখে। সুতরাং লোকটাকে খারাপ মনে হয়নি ওর। নন্দিতা বলল, কলেজে তো গিয়েছিলাম, কিন্তু মাঝে যা বৃষ্টি এলো আমি পুরো ভিজে গেলাম, তাই কলেজে না গিয়ে বাড়ি চলে এসেছি। ভদ্রলোক বললেন, হ্যাঁ, যা বৃষ্টি হলো একটু আগে। বাপরে, কিন্তু তোমার মা তো বেরিয়ে গেল সম্ভবত। কখন আসবেন উনি? মা তো গেছে শিবুদের বাড়ি। শিবুর শরীর খারাপ, ডাক্তার দেখিয়ে মা আসবে সেই সন্ধ্যের পর। আমাকে তো তাই বলেছিল স্কুল থেকে সোজা পড়তে চলে যেতে। কথাগুলো এক নিঃশ্বাসে বলল নন্দিতা। কাউকে সমস্যার কথাগুলো বলতে পারলে ভীষণ হালকা লাগে নিজেকে। যাই হোক, আগের মতো কনফিউজ লাগছে না ওর এখন। ও, বলে কিছুক্ষণ ভাবলেন ভদ্রলোক। তাহলে তুমি কি করবে এখন? কলেজে চলে যাবে? তাহলে চলো পৌঁছে দিয়ে আসি তোমায়। তারপর ভেবে বললেন, নাকি আমার ঘরে গিয়ে বসবে সন্ধে পর্যন্ত? কলেজের তো অনেকটা দেরি হয়ে গেছে। তবে পড়ার চাপ না থাকলে আমি সাজেস্ট করব তুমি আমার ফ্ল্যাটে থাকো এখন। গল্প করো, এক কাপ গরম কফি খাও, গান শোনো। সন্ধ্যের পরেই তো তোমার মা চলে আসবে। এইসব করতে করতে দিব্যি সময় কেটে যাবে তোমার। এমনি তো সব জামাকাপড় ভিজে গেছে তোমার। ভেবে দেখো কি করবে। ভদ্রলোকের গলায় বেশ মায়া ভরা একটা টান ছিল। নন্দিতার খুব ভালো লাগলো। এমনিতেই পড়াশোনা করতে খুব একটা ভালোবাসে না ও। তাছাড়া এরকম ভেজা কাপড়ে কলেজে গিয়ে শরীর খারাপ বাড়াতে চায় না। তাই সে একটু সংকোচেই বলল, তাহলে বরং আপনার ঘরে গিয়েই বসি, কেমন? হাসে ভদ্রলোক বললেন, এসো, তোমার সাথে আলাপ হয়নি খুব ভালো করে। আজ জমিয়ে গল্প করা যাবে। পায়ে পায়ে ভদ্রলোকের পেছন পেছন ঢুকল নন্দিতা। ওনার ফ্ল্যাটটাও ওদের মতোই। মাঝে একটা বড় সোফা সেট আর টি টেবিল, আর চারপাশে আলমারি ভর্তি মোটা মোটা বই। ওদিকে বেডরুম, বাথরুম আর কিচেন। বেশ শৌখিন ভদ্রলোক, তবে একটু অগোছালো। ঢুকেই ভদ্রলোক বললেন, ব্যাগটা সোফায় রাখো আগে। তুমি তো ভীষণ ভিজে গেছ।
এতক্ষণ পরে নিজের দিকে ভালো করে তাকালো নন্দিতা। সাদা জামাটা ভিজে লেপ্টে গেছে ওর ফর্সা গায়ের সাথে। নন্দিতা লজ্জায় পড়ে গেল। ওর কাছে এক্সট্রা কোনো জামাকাপড় নেই। যা আছে তা ওর নিজের ফ্ল্যাটে তালা বন্ধ হয়ে। এইরকম অবস্থায় একটু ইতস্তত করেই নন্দিতা জিজ্ঞেস করল, আপনার কাছে এক্সট্রা কোনো জামাকাপড় নেই না? আমার কাছে তুমি মেয়েদের জামাকাপড় পাবে কি করে? আমি তো একাই থাকি। তবে তুমি চাইলে আমার একটা সেট পরতে পারো। একটু ঢিলে হলেও তোমার হয়ে যাবে। অসুবিধা হবে না। নন্দিতা ভাবল ও কি করবে। বাবার গেঞ্জি টি শার্ট শখ করে সে প্রায় পরে। তবে এরকম একজন অপরিচিত লোকের জামা কাপড় পরা ঠিক হবে কিনা সে বুঝতে পারল না। ভদ্রলোক নিজে এবার বললেন, অত ভাবার দরকার নেই, তুমি এক কাজ করো, বাথরুমে গিয়ে স্নান করে এসো। আমার একটা টি শার্ট ট্রাউজার দিচ্ছি, পরে নাও। আর তোমার ভেজা জামা কাপড়গুলো মেলে দাও বারান্দায়। ওগুলো পরে থাকলে ঠান্ডা লাগবে। নন্দিতা ভাবল এটাই ঠিক হবে। এমনিতেও এখানে উনি আর ও ছাড়া কেউ নেই। সম্পূর্ণ হয়ে থাকলেও কেউ কিছু জানতে পারবে না। কথাটা ভেবেই ও কেমন অবাক হয়ে গেল। এসব কি ভাবছে ও? এরকম উল্টোপাল্টা কথা তো ও সচরাচর ভাবে না। ভদ্রলোক ওর বাবার বয়সী। বাবার থেকে কিছু বয়স বেশি হবে বরং। এই লোকটার সম্পর্কে ছিছি। এই খুকি, কি ভাবছ এত? ভদ্রলোকের কথায় বাস্তব জগতে ফিরে এলো নন্দিতা। এর মধ্যে উনি একটা জামা কাপড়ের সেট হাতে ধরিয়ে দিয়েছে। ওটা নিয়ে বাথরুমের দিকে এগুলো ও। বাথরুমটাও ওদের ফ্ল্যাটের মতোই। নন্দিতার অসুবিধা হলো না। শরীরের থেকে একটা একটা করে কাপড় সরাতে থাকলো ও। ওর সাদা শার্ট, স্কার্ট, কমিসল, এসবের মধ্যেই আয়নার দিকে চোখ গেল ওর। পরিষ্কার কাচে ফুটে উঠেছে এক সদ্য মেয়ের ওই অবয়ব। যথেষ্ট সুন্দরী সে। ফর্সা গায়ের রং, ঘাড় অবধি যত্ন করে ছাটা চুল। অন্য সময় ওর জায়গায় আঙ্কেল এখানে থাকেন। উনিও নিশ্চয়ই সম্পূর্ণ হয়েই স্নান করেন। আচ্ছা, উনিও কি এভাবে খুঁটিয়ে দেখেন নিজেকে আয়নায়? আর ভাবতে পড়ল না নন্দিতা। ওর লজ্জা করতে থাকল। নিজের সামনেই দেখতে পেল লজ্জায় লাল হয়ে যাচ্ছে ওর গাল দুটো। স্নান করার পর নন্দিতা ওর জামাকাপড়গুলো ফেলে দিল জলভরা বালতিতে। তারপরই খেয়াল করল ওর কাছে টাওয়েল নেই কোনো। ভিজে জবজবে হয়ে আছে। গা মুছবে কি করে? ওর মাথার ভেতরটা ফাঁকা হয়ে গেল। আঙ্কেলের কাছে চাওয়া ছাড়া ওর কাছে কোনো উপায় নেই। এরকম অবস্থায় ও আঙ্কেলের সামনে যাবেই বা কি করে? কিন্তু কিছু করার নেই, খামোখা এখানে ঘন্টার পর ঘন্টা কাটানোর কোনো মানে হয় না। কোনোরকমে বাথরুমের দরজাটা একটু ফাঁক করে গলা বাড়িয়ে ও ডাকল, আঙ্কেল। বলো, কি হয়েছে? ওনার গমঘমে গলা ভেসে এল। বাথরুমে টাওয়েল নেই তো। ওহ, দেখেছ, একদম ভুলে গেছি। আসলে বয়স হচ্ছে তো, বলে একগাল হাসলেন ভদ্রলোক। এই নাও, বলে তিনি টাওয়েল হাতে এগিয়ে গেলেন বাথরুমের দরজার দিকে। দরজাটা আর একটু ফাঁক করে হাত বাড়ালো নন্দিতা। ওর অজান্তেই ওর ফর্সা ভেজা হাতের সাথে বেরিয়ে এসেছিল ওর সামনের একাংশ। টাওয়েলটা দিতে গিয়ে হঠাৎ করেই ওটা চোখে পড়ে গেল ভদ্রলোকের। বুঝতে পারলেন দরজার ওপাশের মেয়েটার একটা সুতোও নেই। নিচে একটা দন টের পেলেন উনি। তারপর টাওয়েলটা দিয়ে দিলেন ওর হাতে। টাওয়েলটা নিয়েই ঝট করে দরজাটা বন্ধ করে দিল নন্দিতা। একটা থ্যাংক ইউ পর্যন্ত জানানো হলো না ওনাকে। থাক, পরে বলে দেবে। অনেকক্ষণ ওকে থাকতে হবে এখানে। ভালো করে গা হাত পা মুছে টাওয়েলটা জড়িয়ে নীল মাথায়। তারপর ভদ্রলোকের দেওয়া জামাকাপড়গুলো হাতে নিল ও। একটা টি শার্ট আর ট্রাউজারটা দিয়েছেন উনি। কিন্তু ভেতরে পড়ার মতো কিছু নেই। অবশ্য উনিই বা পাবেন কোথায়? এইটুকু যে পাচ্ছে এটাই ওর ভাগ্যের ব্যাপার। জামা কাপড়গুলো পরে নিল ও। তারপর বেরিয়ে এল বাইরে। বাথরুম থেকে বেরোতেই ভদ্রলোক ইশারায় সোফায় বসতে বললেন ওকে। তারপর টেবিলে নামিয়ে রাখলেন দুটো কফির মগ আর পাশের ট্রেতে কয়েকটা বিস্কুট। বললেন, কফিটা খেয়ে নাও, গরম গরম, আরাম লাগবে। সোফায় বসে দুহাতে কফিতে চুমুক দিল ও। কফি খেতে ওর খুব ভালো লাগে। কিন্তু বাড়িতে ওকে কফি দেওয়া হয় না, ও হরলিক্স খায় শুধু। ও হঠাৎ শুনতে পেল, টাওয়েলটা খুলে চুলটা শুকোতে দাও, নয়তো ঠান্ডা বসে যাবে। নন্দিতা খেয়াল করল ও টাওয়েলটা খোলেনি এখনো মাথা থেকে। ও ব্যস্ত হয়ে উঠতেই ভদ্রলোক বললেন, থাক, তুমি বসো, আমি মেলে দিচ্ছি। উনি নিজেই ওর মাথা থেকে টাওয়েলটা খুলে ভালো করে মাথা মুছিয়ে দিতে লাগলেন। অনেকদিন ওকে কেউ এভাবে যত্ন করে মাথা মুছিয়ে দেয়নি।
আরামে দুচোখ বুজে কফিতে চুমুক দিতে লাগল নন্দিতা। মাথা মুছিয়ে দিলেও ভদ্রলোকের দৃষ্টি ছিল অন্যদিকে। ঢিলে টি শার্ট হওয়া সত্ত্বেও মেয়েটার ছোট ছোট বেশ ফুলে আছে। তাছাড়া তাড়াহুড়ো করতে গিয়ে টি শার্টের বোতামগুলো লাগায়নি ও। আরও একটু দেখার ইচ্ছে ছিল ওনার, কিন্তু বেশিক্ষণ তাকিয়ে থাকলে সন্দেহ করতে পারে মেয়েটা। সবে 12টা বাজে, এখনো অনেকক্ষণ থাকবে মেয়েটা। এর মধ্যে কপাল ভালো থাকলে পুরোটা দেখতে পারবেন উনি। মেয়েটাকে সচেতন করতে একটু গলা খাকারি দিলেন উনি। গোল গোল চোখ দুটো মেলে ধরল মেয়েটা। উনি অন্যদিকে তাকিয়ে বললেন, তোমার জামার বোতামগুলো আটকাতে ভুলে গেছো, আটকে নাও। নন্দিতা চমকে উঠে দেখল সত্যিই সে বোতাম আটকায়নি। জামাটা ঢিলে হওয়ায় অনেকটা নেমে গিয়েছে বোতামের ঘরগুলো। তাড়াতাড়ি বোতামগুলো আটকে নিল ও। তারপর পেছনে ঘুরে বলল, সরি। ঠিক আছে, উত্তর এল বারান্দা থেকে। উনি ততক্ষণে টাওয়েলটা মেলে দিয়েছেন ব্যালকনিতে। নন্দিতা গুটি গুটি পায়ে এগিয়ে গেল ওইদিকে। নন্দিতা দেখল ব্যালকনির দড়িতে ওর সব জামাকাপড়গুলোই মেলে দেওয়া হয়েছে। এমনকি ওর ছোট কাপড় ঝুলছে দড়িতে। ও লজ্জা পেল কিছুটা। ভদ্রলোক লক্ষ্য করলেন সেটা। তারপর ওর গাল টিপে বললেন, বাইরে না মেলে দিলে শুকোবে না। এসো, ভেতরে এসে বসো। নন্দিতা ঘরে এসে বসল। ভদ্রলোক বসলেন উল্টো দিকের সোফায়। এতক্ষণে ওনাকে ভালো করে দেখলে নন্দিতা। মাথা ভর্তি চুল, বেশিরভাগই সাদা। চোখে সরু ফ্রেমের রিমলেস চশমা। কামানো গাল, তবে আর্মি অফিসারদের মতো মোটা গোঁফ রাখেন। বাইরে নাম দেখেছে ও প্রতাপ সাহা। বেশ বলিষ্ঠ চেহারা, হালকা ভুঁড়ি আছে। বাবার থেকে অনেকটাই বেশি বয়স, কিন্তু চট করে দেখলে সেটা বোঝা যায় না। ভদ্রলোক ওর দিকে তাকিয়ে বললেন, কি দেখছে এভাবে তাকিয়ে? নন্দিতা লজ্জা পেল। মুখ নামিয়ে বলল, কিছু না। হাসলেন ভদ্রলোক। টুকটাক কথাবার্তা বলতে শুরু করলেন। কোন ক্লাস, প্রিয় সাবজেক্ট কি, পড়াশোনার বাইরে কি কি করতে ভালো লাগে, এইসব নানান কথা। নন্দিতা কিছুক্ষণের মধ্যেই জড়তা কাটিয়ে ফেলল। গল্প জমে উঠল। নন্দিতা মন খুলে গল্প করতে থাকল ওনার সাথে। এসবের মাঝে হঠাৎ ভদ্রলোক বলে উঠলেন, দুপুরের খাবারটা বরং আমরা অনলাইনে অর্ডার দিয়ে নেই, কেমন? কি খাবে বলো? পিৎজা। নন্দিতা লাফিয়ে উঠল। পিৎজা ওর ফেভারিট, আর এরকম বৃষ্টির দিনে পিৎজা খেতে কার না ভালো লাগে। মোবাইলটা তুলে জোম্যাটো খুললেন ভদ্রলোক। বললেন, এদিকে এসো। বলো কোনটা অর্ডার করব। নন্দিতা উঠে গিয়ে বসল ওনার পাশে। তারপর পছন্দমতো অর্ডার সিলেক্ট করে দিল। ভদ্রলোক মোবাইল নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিলেন। তারপর নন্দিতার দিকে তাকিয়ে বললেন, হ্যাপি? থ্যাংক ইউ আঙ্কেল। মিষ্টি হেসে জবাব দিল নন্দিতা। সুইট গাল। ওর গালটা জোরে টেনে দিলেন ভদ্রলোক। তারপর বললেন, তুমি তো ক্লাস 9 পড়ো না? নন্দিতা মাথা নাড়ল। প্রেম করো? ভদ্রলোকের চোখে দুষ্টু হাসি। লজ্জা পেল নন্দিতা। মাথা নেড়ে বলল, না না। তাই? কেন? কাউকে পছন্দ হয় না তোমার? ভদ্রলোক এবার হাত রাখলেন নন্দিতার কাঁধে। নন্দিতা কেঁপে উঠল একটু। ভদ্রলোকের কাছে জড়ষ্ট হয়ে বসে রইল নন্দিতা। ভদ্রলোক এবার ওর চুলগুলো নিয়ে খেলা করতে শুরু করলেন। তোমার বান্ধবীরা নিশ্চয়ই কেউ না কেউ প্রেম করে, তাই না? নন্দিতার কথা আটকে গেল অন্যমনস্কতায়। ও শুধু মাথা নেড়ে জানাল করে, তোমরা নিশ্চয়ই খুব গল্প করো এইসব নিয়ে। না না। নন্দিতা জোর করে আপত্তি করল। ওর বান্ধবীদের মধ্যে শুধু অর্পণার বয়ফ্রেন্ড আছে। ও প্রায়ই বলে ওদের ঘুরতে যাওয়ার কথা। নন্দিতার ওইসব শুনতে খুব কৌতূহল হয়, কিন্তু ওর লজ্জা লাগে, তাই ও শুনতে চায় না। কিন্তু ওর ইচ্ছে হয় অর্পণা ওকে জোর করে বলুক। এভাবে না না করে উঠলে কেন? প্রেম করা কি খারাপ নাকি? হাসলেন ভদ্রলোক। তারপর বললেন, অবশ্য প্রেম করার মধ্যে কিছু কিছু জিনিস খারাপ, তাই না মাম্মি? লজ্জায় নন্দিতার মুখ লাল হয়ে গেল। ও খারাপ ব্যাপার কিছু কিছু জানে। অর্পণা বলেছিল ওর বয়ফ্রেন্ড ওর সামনে হাত দেয় মাঝে মাঝে, তখন নাকি ওর খুব ভালো লাগে। সেদিন খুব লজ্জা পেয়েছিল নন্দিতা। সামনে হাত দিলে কি খুব আরাম লাগে। বাথরুমে মাঝে মাঝেই ওর নিজেই চেষ্টা করে, খুব ভালো লাগে। ও ব্যাপারটা বলেছিল অর্পণাকে। অর্পণা হেসেছিল খুব। বলেছিল নিজে নিজে নাকি হয় না, অন্য কেউ দিলে ভালো লাগে। অফ পিরিয়ড ছিল তখন। একটু এদিক ওদিক তাকিয়ে অর্পণা খপ করে ধরেছিল ওর। লাল হয়ে গেছিল নন্দিতা।
আরামের থেকে ভয় পেয়েছিল বেশি। ঠেলে সরিয়ে দিয়েছিল ওকে। অর্পণাও থতমত খেয়ে গিয়েছিল ওকে দেখে। তারপর আর এইসব কিছু বলেনি ওকে। এটা নিয়ে খুব আফসোস হয় নন্দিতার। ওর ইচ্ছে করে শুনতে, কিন্তু নিজে থেকে জিজ্ঞেস করতে লজ্জা লাগে। তাছাড়া অর্পণা যখন ওর ধরেছিল ওর খুব খারাপ লেগেছিল তা নয়। আসলে ও একটু ঘাবড়ে গিয়েছিল। ও ঠিক করেছিল যদি অর্পণা আবার ওর ধরতে আসে ও আর ওরকম করবে না। কিন্তু অর্পণাকে বললে ও কি আর ওকে ধরতে রাজি হবে? তাছাড়া ওর খুব লজ্জা লাগে এইসব বলতে। কি কি ভাবছে এত? ভদ্রলোকের কথায় হুঁশ ফিরল নন্দিতার। কি সব ভেবে যাচ্ছিল ও? ইস, কান গরম হয়ে গেছে ওর লজ্জায়। হা হা করে বেশ খিলখিল করে হাসলেন উনি। আর নন্দিতাকে আরেকটু ধরলেন ওনার সাথে। একটু কেঁপে উঠল নন্দিতা, কিন্তু কিছু বলল না। তুমি তো বড় হয়ে গেছো দেখছি। খুব আলোচনা হয় এইসব নিয়ে, তাই না? নন্দিতা ঘাড় নাড়ল, কোনো রকমে বলল, না না, আমি কখনো এইসব নিয়ে আলোচনা করি না। তাহলে জানলে কি করে এইসব আলোচনা? ভদ্রলোক দুষ্টু করে জিজ্ঞেস করলেন। না মানে? নন্দিতা কথা খুঁজে পেল না। ও ধরা পড়ে গেছে ওনার কাছে। ভদ্রলোক এবার বললেন, দেখ, যে জিনিস করলে সবাই আনন্দ পায় সেই জিনিস কখনো খারাপ না, বুঝেছ? তাহলে প্রেম করলে কি লোকে আনন্দ পায়? নিশ্চয়ই আনন্দ পায় বলেই তো প্রেম করে। কি করে প্রেম করে? নন্দিতা বুঝল প্রশ্নটা বোকা বোকা হয়ে গেছে। কিন্তু কি আর করার? নন্দিতাকে একটু দেখলেন ভদ্রলোক। তারপর বললেন, প্রেম করতে হলে অনেক কষ্ট সহ্য করতে হয়, তারপর সুখ আসে। ও কোনোরকমে বলল, কেমন করে কষ্ট করতে হয় দেখবে। উনি ওনার মুখটা এগিয়ে নিয়ে এলেন ওর কাছে। এত ছোট মেয়ের আগে কখনো পায়নি প্রতাপ সাহা। চোখ বন্ধ করে ফেলেছে নন্দিতা। ওর মনে হচ্ছে ও অন্য জগতে আছে। নন্দিতা ভুলে গেল ও সম্পূর্ণ একটা অপরিচিত ঘরে অপরিচিত মধ্যবয়স্ক একটা লোকের সাথে এইসব করছে। এইসব আদিম ব্যাপারে ওর জ্ঞান খুবই সামান্য। এতদিন কিছুটা কানে শুনেছে ও, কিন্তু ভালোবাসায় এতে যে সুখ, এটা কখনই ও আন্দাজ করতে পারেনি। হঠাৎ ক্রিং করে শব্দ হল ডোরবেলে। চমকে উঠল ওরা। কে এসেছে এখন? নন্দিতার মা নয়তো? হঠাৎ এরকম ব্যাপারে নন্দিতার একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। নন্দিতার গলায় গালে লালচে দাগ পড়ে গেছে। মা যদি দেখে ওকে এই অবস্থায়? ও আর ভাবতে পারল না। প্রতাপবাবু ও চমকে গেছেন কিছুটা। নন্দিতাকে বললেন, তুমি বেডরুমে গিয়ে বসো। আমি না ডাকলে আসবে না। আমি দেখছি কে এসেছে। প্রতাপবাবু সাবধানে দরজা খুললেন। জোম্যাটো থেকে ডেলিভারি বয় খাবার নিয়ে এসেছে। প্রতাপবাবু একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। যাক, অন্য কেউ নয় তাহলে। খাবারটা নিয়ে দরজাটা আবার বন্ধ করে দিলেন উনি। কই এসো মামনি, খাবার এসে গেছে। নাও, খেয়ে নাও। বেডরুম থেকে বেরিয়ে এলো নন্দিতা। ও এখনো ধাতস্থ হতে পারেনি। শরীরটা যেন ঝিমঝিম করছে। প্রতাপবাবু হাত ধরে ওকে বসালেন সোফায়। টেবিলের উপর পিৎজার প্যাকেটগুলো সাজানো আছে। অন্যদিন হলে নন্দিতা লাফিয়ে পড়ত। আজ ওর খেতে ইচ্ছা হচ্ছে না। আজ ওর অন্য কিছু খেতে চাইছে। খাও। প্রতাপবাবু পিৎজার একটা স্লাইস বাড়িয়ে দিলেন ওর দিকে। এখনো অন্যমনস্ক হয়ে আছে মেয়েটা। ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। নন্দিতা পিৎজা খাওয়া শুরু করল। মনে হচ্ছে জোর করে খাবারটা খাচ্ছে ও। কোনোরকম করে মুখে নিয়ে চিবোচ্ছে। প্রতাপবাবু বুঝলেন ব্যাপারটা। এই মেয়ের ঘোর এখনো কাটেনি। উনি লক্ষ্য করলেন পিৎজার চিজের একটা টুকরো লেগে আছে নন্দিতার মুখের এক কোণে। প্রতাপবাবু এই সুযোগটাই খুঁজছিলেন। এগিয়ে এসে বললেন, তোমার মুখে চিজ লেগে আছে তো? নন্দিতাও বুঝতে পারল ব্যাপারটা। হাত বাড়িয়ে ও মুছে নিতে চাইল টুকরোটা। কিছু প্রতাপবাবু খপ করে ওর হাত ধরলেন। তারপর নিজেই নিলেন ওর থেকে। আবার কেঁপে উঠল নন্দিতা। ওর ভেতরের ঝিঙি পোকাগুলো ডাকতে শুরু করেছে আবার। ওর মনে হচ্ছে কাজটা ঠিক হচ্ছে না, কিন্তু ও প্রতাপবাবুকে বাধা দিতেও পারছে না। ভীষণ ভালো লাগছে ওর। প্রতাপবাবু এবার বললেন, তুমি তো একা একাই খাচ্ছ, আমাকে তো দিচ্ছ না। আপনিও খান, কোনো রকমে বললে নন্দিতা। সে তো খাবি, তবে তোমাকে খাইয়ে দিতে হবে। আর শোনো, আমাকে আপনি করে বলার দরকার নেই। তুমি করে ডাকবে, কেমন? কোনোরকমে মাথা নাড়ানো নন্দিতা।
আপনি ডাকটাও নিজেও পছন্দ করে না, বরং তুমিটা বেশ আপন আপন লাগে। কই খাইয়ে দিচ্ছ না তো? দাও। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। ব্যস্ত হয়ে পড়ল নন্দিতা। প্রতাপবাবু ওর বাদিকে বসেছে। একটা বড় স্লাইস নিয়ে ও বাড়িয়ে দিল প্রতাপবাবুর মুখের দিকে। এভাবে দিলে খাবো না। তবে নন্দিতার মুখটা লাল হয়ে গেল। বলছে কি লোকটা? তার মানে তো? নন্দিতা ভাবতে পারল না। ওর অর্পণার কথা মনে পড়ল। অর্পণা বলেছিল ওর বয়ফ্রেন্ড প্রায় এরকম করত। ওর খুব মজা লাগে তখন, কিন্তু বেশিক্ষণ না। বেশি করলে নাকি ও আরো অনেক কিছু করে। নন্দিতা জিজ্ঞেস করতে নিয়েছিল কি কি করে, আর কিন্তু পারেনি। ওর লাজুকতার জন্য মুখ ফিরিয়ে নিয়েছিল ও। কিন্তু ওর খুব জানতে ইচ্ছে করে এই লোকটা কি ওরকম কিছু করবে। তার কিছুক্ষণ নন্দিতা অবাক হয়ে দেখছিল প্রতাপ বাবুর ওই কাজের ব্যাপারটা। এটা কি করছেন উনি? এভাবে কেউ গন্ধ শোকে নাকি? ওর গাটা কেমন ঘিন ঘিন করে উঠল। কি এমন জিনিস এটা? প্রতাপবাবু তখনও এক মনে ঘ্রাণ নিয়ে চলেছেন। এবার তিনি নন্দিতার দিকে ফিরলেন। অবাক হয়ে তাকিয়ে আছে ও। বললেন, এই গন্ধটা খুব সুন্দর। নন্দিতা কি বলবে বুঝতে পারল না। ও চুপ করে বসে রইল জড়স্থ হয়ে। নন্দিতার বুঝতে কিছুটা সময় লাগলো যে উনি ঠিক কি বলছেন। বাইরে হঠাৎ ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। প্রতাপ বাবু ওকে খাইয়ে দেওয়ার জন্য প্রস্তুত হলেন। এটা কি করছেন আঙ্কেল? নন্দিতা কোনরকমে বাধা দিল এবার। প্রতাপবাবু একটু চমকে উঠলেন। উনি এই বাধাটা আশা করেননি। উনি ভেবেছিলেন নন্দিতা সহজেই রাজি হয়ে যাবে ওনার খাবার খাওয়ার জন্য। কিন্তু এই মেয়ে হঠাৎ এমন প্রশ্ন করছে। উনি ঠিক উত্তর খুঁজে পেলেন না বলার মতো। শেষমেশ প্রতাপ বাবুর মনের সব ইচ্ছা পূরণ হল। তারপর ফ্রেশ হয়ে ওরা খাবার খেয়ে নিল। প্রতাপবাবু পরে ওকে দুটো ট্যাবলেট দিয়ে বললেন, খেয়ে নাও, ব্যথা হবে না। নন্দিতা খেয়ে নিল সেটা। তারপর ঘুমিয়ে নিল কিছুক্ষণ। বিকেলে নন্দিতার পড়া ছিল। ওর জামাকাপড়ও শুকিয়ে গেছিল। ও পড়তে চলে গেল। ওর জীবনের অন্যতম একটা দিন কাটল আজ। এই ব্যাপারটা অর্পণার সাথে শেয়ার না করলে ওর ভালো লাগছে না। প্রাইভেট থেকে ফিরে কলিং বেলটা টিপতেও বুকটা ধুকপুক করছিল নন্দিতার। বিকেলে প্রাইভেটে একটুও পড়ায় মন বসেনি ওর। ওর চোখে শুধু ভেসে উঠছিল সারাদিনের ঘটনাগুলো। জিনিসগুলো তখন ভালো লাগলো, এখন কেমন যেন গ্লানি আসছে ওর মনে। নিজেকে কোথায় যেন অপরাধী মনে হচ্ছে। ও কি ঠিক করল কাজটা? মা বাবা সবার থেকে লুকিয়ে শুধু নিজের কয়েক মুহূর্ত সুখের জন্য পারল এমন করতে। আচ্ছা, যদি সবাই জেনে যায় ব্যাপারটা, যদি মা বাবা বুঝে ফেলে ও আজ স্কুল না গিয়ে ওই মাঝবয়সী আঙ্কেলের সাথে সারাদিন এইসব করেছে। এরকম হাজার খানেক চিন্তা ওর মাথায় ঘুরপাক খাচ্ছে সেই বিকেল থেকে। কথাগুলো কাউকে বলতে পারলে ভালো লাগতো ওর। কিন্তু কাকে বলবে? অর্পণাকে? কিন্তু ও যদি ভুল বোঝে ওকে? প্রাইভেটে দু একবার ডাকতে গিয়েও ডাকেনি ও ওকে। হয়তো অর্পণা ভীষণ ঘেন্না করল ওকে। ও কি করবে তখন? ও ছাড়া তো তেমন কোনো বন্ধু নেই ওর। মনে সাহস এনে কলিং বেলটা টিপল নন্দিতা। আসছি বলে সাড়া দিল ওর মা। বাবাও মনে হয় ফিরেছে এর মধ্যে। কিরে, কোনো অসুবিধা হয়নি তো? কি খেয়েছিস দুপুরে? দরজা খুলেই একমুখ হেসে জিজ্ঞেস করল ওর মা। নন্দিতা উত্তর দিল না। কি রে, নিইনি বলে রাগ করেছিস? মা আবার জিজ্ঞেস করল ওকে। বাবা সোফায় বসে টিভি দেখছিল। ওকে দেখে একগাল হেসে বলল, রাগ হবে না। তুমি একা ফেলে চলে গেলে ওকে। মা বলল, কি বলো, আজ ও একদিনে কতটা বড় হয়ে গেল বলো। মা বাবা ছাড়া সব কাজ একা করেছে। আজ ওর জন্য একটা বিশেষ দিন। নন্দিতা বেশি কথা বলল না। কথা বলতে লজ্জা করছে। ওরা তো আর জানে না আজকে ওর মূল্যবান সম্পদ হারিয়েছে। আজ সত্যিই একটা বিশেষ দিন ওর জন্য। পরের দিন কলেজে গেল নন্দিতা। ও বাড়ি থেকে ভেবে এসেছিল অর্পণাকে সব কথা বলবে। কিন্তু ওকে দেখেই কেমন যেন লজ্জা লজ্জা করতে লাগলো ওর। অথচ কথা বলার জন্য পেট ফুলে আসছে। অন্যদিনের মতো ও অর্পণার পাশে গিয়ে বসল না, অন্য বেঞ্চে বসল। অর্পণা লক্ষ্য করল ব্যাপারটা। নন্দিতা সবসময় ওর পাশেই বসে। কি হয়েছে মেয়েটার? ওর নিজেরও আজ মন মেজাজ ভালো নেই। সকাল বেলা থেকেই মুড অফ হয়ে আছে ওর।
সকালে ওর ঘুম ভাঙতেই দেখল ওদের 17 বছর বয়সী কাজের ছেলেটা ওর সামনে একটি মুখ দিয়ে আছে। এটা অবাক করার মতো কিছু না। অর্পণা নিজেই বলেছিল ওকে এইভাবে ঘুম ভাঙিয়ে দিতে। এমনিতে ও দোতলায় একাই থাকে, সমস্যা হয় না। নেহাত আজকে কলেজে যেতে হবে, না হলে এই ছেলেকে দিয়ে এখনই ভালো করে কাজ করিয়ে নিত ও। অর্পণার বাবা মায়ের ভিতরে মিল কম, তারা সেপারেশনে থাকেন। অর্পণা মূলত বাবার কাছেই থাকে, মাঝে মাঝে মায়ের কাছে যায়। বড়লোক বাবার সাথে থাকতেই অর্পণা বেশি পছন্দ করে। তার উপরে অর্পণার দামি প্রসাধনী কিংবা ব্যালেন্স ডায়েট এবং অন্যান্য খরচ বহন করার ক্ষমতা ওর বাবারই আছে। দুটো পিরিয়ডের পর একটা অফ পিরিয়ড ছিল। নন্দিতা বাথরুম থেকে ফিরছিল, ওকে পেছন থেকে ধরল অর্পণা। তোর কি হয়েছে রে? কি হবে? কি আবার? কেমন মনমরা হয়ে আছিস? ক্লাসে মন নেই, আমার পাশেও বসলি না আজ। কিছু তো হয়েছে? কই, কিছু হয়নি আমার। এমনি এরকম মনে হচ্ছে তোর। নন্দিতা এড়িয়ে যাওয়ার চেষ্টা করল ব্যাপারটা, কিন্তু অর্পণা বুঝল কিছু একটা এড়িয়ে যাচ্ছে নন্দিতা। ও আরো চেপে ধরলে ওকে। দেখ নন্দিতা, তুই মুখে যতই না বলিস তোর কিছু একটা হয়েছে। আমি তোর বেস্ট ফ্রেন্ড, তোর মুখ দেখে বলে দিতে পারি তুই কোনো একটা কাণ্ড ঘটিয়েছিস। কি হয়েছে বল আমায়। নন্দিতা বুঝল আর এড়িয়ে যাওয়া যাবে না, তবুও ও একটু ইতস্তত করতে লাগল। নন্দিতার কাঁধ ধরে ঝাঁকি দিল অর্পণা, ন্যাকা সুরে আবদার করতে লাগল ওর কাছে। কি রে বল না। নন্দিতা বলল, এদিকে না, অন্য কোথাও চল। ওরা হাঁটতে হাঁটতে একটা পুরনো বিল্ডিংয়ের কাছে গেল। এটা নতুন করে বানানো হবে আবার। ভেতরে প্রায় ফাঁকা, সাধারণত কাপড়রা আসে এখানে। এখন ক্লাসের টাইম, কেউ নেই ভেতরে। একটা পুরনো ভাঙা বেঞ্চের উপর বসল অর্পণা। নন্দিতা দাঁড়িয়ে রইল। এবার বল, কি হয়েছে? নন্দিতা মাথা নিচু করে রইল। কি বলবে ও ভেবে পারছে না। কি রে, বল, কি হয়েছে তোর? নন্দিতা ইতস্তত করল। তারপর বলল, অর্পণা, আমি আমার মূল্যবান সম্পদ হারিয়ে ফেলেছি। কিক? অর্পণার কয়েক সেকেন্ড লাগলো কথাটা বুঝতে। তারপর ওর মুখটা হা হয়ে গেল নিমেষে। বলে কি মেয়েটা? কবে? কিভাবে? কেন? ওর মাথায় কিচ্ছু ঢুকল না। যে মেয়েটা একটা ছেলের সাথে কথা পর্যন্ত বলে না, গায়ে হাত দেওয়া দূরে থাক, ওই শব্দটাও যার কাছে অপবিত্র মনে হয়, ওর মুখে এইসব কথা শুনে ওর মাথা কাজ করা বন্ধ হয়ে গেল। অর্পণা কিছুটা সময় নীল ধাতস্থ হতে, তারপর বলল, ঠিক করে বল কি হয়েছে। নন্দিতা পুরো ঘটনা বলল অর্পণাকে। কিভাবে কি হয়েছে, কতক্ষণ, কিরকম, সব। অর্পণা সব শুনে গেল শুধু। তারপর বলল, তুই তো পাকা খেলোয়াড় রে, প্রথম ম্যাচেই এত কিছু। সাবাস। অর্পণা ওর পিঠ চাপড়ে দিল। নন্দিতা মাথা নিচু করে বলল, বাবা মা যদি জানতে পারে কি হবে বলতো? ধুর, জানবে কি করে? তুই না জানালেই জানবে না। চিল কর, নর্মাল বিহেভ কর। এটা হারানো অ্যাবনর্মাল কিছু না, তুই বুঝতে পারছিস না। ওকে থামিয়ে দিল অর্পণা। বলল, শোন, আমিও তোর মতো, তাই বলে তোর মতো ভয়ে মরে যায়নি। আরে বাবা, এই জিনিসটা নর্মাল। নন্দিতা অবাক হয়ে গেল। অর্পণাও আমার মতো সম্পদ হারিয়েছে। ও বলল, কবে হলো? আমায় বলিসনি তো। তুমি বলতে দিয়েছ আমায়? এটা শুনলেই এমন করিস যেন কেউ তোর করে দিচ্ছে তোকে। কিন্তু কবে হলো? মানে হোজেন ইউ লস্ট ইট? ফার্স্ট ইয়ারে। কোথায়? তোর মতো তো আর আমার নাগরের নিজের ফ্ল্যাট নেই। ওগোতে গেছিলাম। হঠাৎ? হঠাৎ আবার কি? আমার বার্থডে ছিল, আমি তো কলেজে আসিনি সেদিন। ওসব অ্যারেঞ্জমেন্ট করেছিল, শুধু কেক কাটার জন্য রুম বুক করেছিলাম। তারপর ও কেক নিয়ে যা শুরু করলো, নিজেকে আর থামাতে পারিনি রে। ওকে বলে মুচকি হাসল অর্পণা। নন্দিতা চুপ করে শুনছে সব। অর্পণা হাত ধরে বসাল ওকে ওর পাশে। আর বলিস না, কেক নিয়ে আমার সামনে লাগিয়ে দিয়েছিল। ওখান থেকে নাকি খাবে। আমি আর কি করব, ওর ইচ্ছা পূরণ করলাম। তারপর? তারপর আবার কি? ওখান থেকে বাকিটা আপনিই হয়ে যায়। নিজেকে কিছু করতে হয় না, তোকেও তো করতে হয়নি কিছু।
তোকে কতক্ষণ দিয়েছে রে? নন্দিতা লজ্জা পেয়ে বলল, জানি না যা। ওরে আমার নেকা রে। এসে লজ্জা পায়। বল না। আমার মনে নেই, তবে ৩-৪ বার হয়েছিল। ওরে বাপরে, তুই নিতে পারলি এতবার? তোর তো ছিঁড়ে যাওয়ার কথা। নন্দিতা কি বলবে ভেবে পেল না। মেয়েটার সত্যি মুখের ভাষার কোনো বাদ নেই। কিন্তু এখন আর শব্দগুলোকে তেমন খারাপ লাগছে না ওর। এই শব্দগুলো ও কালকে শুনেছিল যদিও। তারপর থেকেই কি এই পরিবর্তন? আজকের গল্পটি এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।